হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুহিনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলুন, এবার এসে পড়েছি মেয়স্টুয়াতে। এখানে মেয়ের জন্য কিছু কেনাকাটা করে বেরিয়েও পড়েছি। এবার চলুন যাব নরওয়ের অসলো শহরের একটি বিখ্যাত জায়গায়। ওই দেখুন, ট্রাম এসে গেছে, 11 নাম্বার ট্রাম। এবার এই 11 নাম্বার ট্রাম ধরেই যাব মেন মেয়স্টুয়ার স্টেশনে। চলুন এবার ট্রামে উঠে পড়ি। চলুন, এবার এসে পড়েছি মেয়স্টুয়া টিভানে স্টেশনের সামনে। এখান থেকে 20 নাম্বার স্কোয়ের নামে লেখা যে বাসটি আসবে ওটা ধরেই যাব এবং ভিজিল্যান্ড পার্কের সামনে নেমে পড়ব। ওই দেখুন, ডিসপ্লেতে বাসটির টাইম শো করছে। চলুন, এসে পড়েছি। ওই যে দেখছেন, ওটা ভিজিল্যান্ড পার্কের এন্ট্রি গেট। এবার চলুন ভিতরের দিকে যাওয়া যাক। এই প্রসঙ্গে বলে রাখি, ভিজিল্যান্ড পার্ককে ভিজিল্যান্ড পার্কেন বা ফগনার পার্কও বলা হয়। ট্যুরিস্টদের সুবিধার্থে এটি ভিজিল্যান্ড পার্ক নামে পরিচিত। এখানে দেখুন, নানা ধরনের ফুল রয়েছে। কি সুন্দর লাগছে, তাই না বলুন? ওইদিকে যেটা রয়েছে সেটা হলো বাচ্চাদের একটা খেলার জায়গা। ওদিকে আজ আর যাব না। চলুন, আজ নরওয়ের রাজধানী অসলো শহরে পার্ক এবং শিল্পকর্মে বিরাজমান রয়েছে এমন একটি জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। কিন্তু আপনারা কি জানেন যে এটি বিশ্বের বৃহত্তম শিল্পকর্মে নিপুণ একটি পার্ক? এই শিল্পকর্মে নিপুণা ভিজিল্যান্ড পার্কটির কাজ 1924 সাল থেকে শুরু হয়ে 1943 সাল পর্যন্ত চলেছিল এবং একজন বিখ্যাত শিল্পী যিনি এটি তৈরি করেছিলেন তার নাম ছিল গুস্তাভ ভিজিল্যান্ড। এই পার্কটি প্রায় 43 হেক্টর জমি নিয়ে তৈরি এবং ভাস্কর্য পরিপূর্ণ বাগানটি একজন একক শিল্পী দ্বারা তৈরি বিশ্বের বৃহত্তম এই পার্ক। আর জানেন তো, এখানে যারা ভিজিট করতে আসে তাদের মধ্যে কেউ আবার ধরুন 30 মিনিটের মধ্যে হেঁটে পার্কটি ঘুরে নেন, আবার কেউ একটি পুরো দিন এখানে কাটিয়ে ফেলেন। আবার আপনি ট্যুর গাইড নিয়েও ঘুরতে পারেন, এখানে সে ব্যবস্থাও রয়েছে। আবার চাইলে দুপুরের লাঞ্চ নিয়ে এসে এখানে বসে বসে খেতে খেতে এই পার্কটির অপরূপ সৌন্দর্য আপনি উপভোগও করতে পারেন। চলুন, এবার মেন পার্টে এসে পড়েছি। এই যে লম্বা ব্রিজটি দেখছেন, এটার নিচে একটি লেকও আছে, দেখুন। এই যে সেই লেক। আর এই ব্রিজটি গ্রানাইট দিয়ে তৈরি এবং 100 মিটার লম্বা।
এটি লণ্ঠন এবং রেলিংয়ের উপর মোট 58টি ব্রোঞ্জের ভাস্কর্য দিয়ে সজ্জিত। ভাস্কর্যগুলি নগ্ন শিশু, মহিলা এবং পুরুষদের বিভিন্ন ভঙ্গি এবং সংমিশ্রণে তৈরি করেছেন। রেলিংয়ের কোণে 1918 থেকে 1930 সালের মধ্যে গ্রানাইটের টিকটিকির দলসহ 4টি অক্টাগোনাল কলাম তৈরি করা হয়েছে। বলা হয়ে থাকে এই নগ্নপ্রায় ভাস্কর্যগুলি এই শিল্পী তুলে ধরেছেন কারণ তিনি মানুষের বিভিন্ন বাস্তবতার রূপ তুলে ধরতে চেয়েছেন। তিনি মানুষের রাগ, অভিমান, হাসি, খুশি এবং প্রতিহিংসা অনুভূতির দ্বারা প্রকাশ করতে না পারাগুলো সেই সময়কার ফেসের প্রতিচ্ছবি এখানে মূর্তির মধ্যে প্রকাশ করেছেন। ভিজিল্যান চেয়েছিলেন তার মূর্তিগুলো একজন ব্যক্তির জীবনের সমস্ত দিককে আক্ষরিক এবং রূপক অর্থে ক্যাপচার করতে। এছাড়াও এখানে দেশের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে গোলাপের প্রজাতি রয়েছে এবং 14,000 গাছপালা রয়েছে। 150 প্রজাতির গোলাপ রয়েছে। যেমন দেখুন, এই অরেঞ্জ কালার গোলাপটির নাম রোজা ওয়েস্টারল্যান্ড। ফ্রগনার পার্ক বা ভিজিল্যান্ড পার্ক হল নরওয়ের সবচেয়ে বেশি দর্শনীয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম একটি। পার্কটির সূচনা হলো ভিজিল্যান্ড ফাউন্টেন, যা মূলত স্টোর্টিংগেটের সামনে ইডভলস প্লাসে দাঁড়ানোর কথা ছিল। এই পরিকল্পনাগুলি বাস্তবায়িত হয়নি এবং ঝর্ণাটি পরে ভিজিল্যান্ড পার্ক পরিকল্পনার অংশ হয়ে ওঠে। এই পার্কটি গোস্ট অফ ভিজিল্যান্ডের দীর্ঘ জীবনের একটি কাজ এবং এতে গ্রানাইট, ব্রোঞ্জ এবং পেটা লোহার 200টির বেশি মূর্তি রয়েছে। এটি মূলত 1940 থেকে 1949 সময়কালে নির্মিত হয়েছিল। গোস্ট অফ ভিজিল্যান্ডের দীর্ঘ জীবনের 40 বছর এই কাজেই তিনি অতিবাহিত করেছেন। ফাউন্টেনের চারিপাশে থাকা 20টি মূর্তি শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত মানব জীবনের একটি ভিন্ন পর্যায়ের প্রতিনিধিত্ব করে। চলুন এবার মনোলিথের দিকে যাওয়া যাক। এখানে দেখুন একটা ছোট্ট ফাউন্টেনও রয়েছে যেখানে বাচ্চারা প্লে করতে পারবে এবং এর আশেপাশে দেখুন রং বেরঙের কত ফুলের গাছও রয়েছে। 1919 সালে শিল্পী গোস্ট অফ ভিজিল্যান্ড একটি দুর্দান্ত প্ল্যান করেন। তিনি একটা শিলা থেকে নরওয়ের সবচেয়ে বড় এবং সবচেয়ে জটিল ভাস্কর্য নির্মাণ করতে চেয়েছিলেন। অসলো শহর এবং কিছু প্রাইভেট স্পন্সরের সহায়তায় তিনি 17 মিটার লম্বা মনোলিথ কেন্দ্রস্থল হিসাবে নিজের নামে একটি পার্ক প্রতিষ্ঠা করেন।
এই যে মনোলিথটি দেখছেন, এটি 17 মিটার লম্বা। এটি করে ভিজিল্যান্ড ইতিহাসের পাতায় তার নিজের নাম সুরক্ষিত করেন। চোদ্দ বছর দীর্ঘ প্রক্রিয়াটি শারীরিকভাবে পাথরের ভাস্কর্যটি তার দ্বারা শুধু একা নয়, 3জন স্টোনম্যানসেন দ্বারা পরিচালিত হয়েছিল। ইতিহাসে তাদের স্থান খুবই ন্যূনতম। মূলত ধারণা ছিল ভিজল্যান্ডের এই মূর্তিগুলো অসলো শহরের কেন্দ্রস্থলে স্থাপন করা হবে, বিশেষ করে পার্কের দুটি কেন্দ্রবিন্দুর একটি ফাউন্টেন নরওয়েজিয়ান পার্লামেন্টের সামনে এবং অপরটি মনোলিথ অসলো সেন্ট্রাল স্টেশনের উপরে থাকার কথা ছিল। গেটটিতেও দেখুন কি অসাধারণ কারুকার্য করা আছে, তাই না বলুন? এই মূর্তিগুলো কি সুন্দর দেখুন। যিনি এই মূর্তিগুলো তৈরি করেছেন তার হাতের কাজ কি অপূর্ব বলুন। দেখলে মন জুড়িয়ে যায় একেবারে। কিন্তু ভিজল্যান্ড যত বেশি মূর্তি তৈরি করতে থাকে এবং তার খ্যাতিও তত বেশি বাড়তে থাকে। শহরটি তখন সেগুলি শিল্পের নিজের কাছে থাকার সিদ্ধান্ত নেয়। সেখানে তখন শুধুমাত্র একটি খোলা পার্কল্যান্ড ছিল। ভিজল্যান্ড রাজি হওয়ায় এইভাবেই তৈরি হয় ভিজল্যান্ড স্কাল্পচার পার্ক। আর জানেন তো, এই পার্কটির কোনো এন্ট্রি ফিজ লাগে না। এই পার্কটি হলো অসলোর বৃহত্তম পার্ক, সর্বদা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। এই পার্কের মধ্যে রয়েছে মিউজিয়াম, সুইমিং পুল, ফ্রগনার স্টেডিয়াম, ফগনার পার্ক অ্যান্ড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টও রয়েছে একটি। এই যে দেখুন কত পর্যটক এখানে এসেছে পার্কটি পরিদর্শন করার জন্য। প্রত্যেক বছর 10 লক্ষেরও বেশি পর্যটক এখানে আসেন পার্কটিকে পরিদর্শন করার জন্য।
চলুন এবার বাড়ি ফেরার পালা। আমার তো পার্কটি ঘুরে খুব সুন্দর লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে প্লিজ আমাকে জানাবেন। চলুন এবার আপনাদেরকে একজনের সাথে আলাপ করাবো। ইনিই হলেন সেই অনবদ্য অসাধারণ শিল্পী যার কথা এতক্ষণ ধরে আপনাদেরকে বলছিলাম, গোস্ট অফ ভিজিল্যান্ড। চলুন এবার পার্ক থেকে বেরিয়ে পড়েছি। ওই যে হপ অ্যান্ড হপ বাসটিকে দেখলেন, ওই বাসটি সিটি ট্যুরের জন্য বিখ্যাত। এছাড়া দেখুন এখানে বিভিন্ন ধরনের ট্যুরিস্ট বাসও পাওয়া যায়। আমাদের বাস এসে গেছে, চলুন এবার বাড়ি যাই। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ।